চিকেন নেক শিলিগুড়িতে ভারত রাফাল, তারপরে ওই যে রাশিয়ার যে যুদ্ধ বিমান সেগুলি জড়ো করতেছে। ভারতের কাছে মনে হয়েছে যে এটা তো এমন একটা ছোট যে আমরা একটু চাপ দিব, মানে এটা ভস্কায় শেষ হয়ে যাবে। মোদি তো কথা বলে না, মোদি তো চুপচাপ করে থাকে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোর নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি ফমো দেলোর হোসেন। দেলোর ভাই, এই ভারতের হঠাৎ মাথা ব্যথা শুরু হয়েছে আপনার চিকেন নেক নিয়ে। এটা আসলে কিছু কারণও আছে। কারণের মধ্যে আপনার সম্ভবত বাংলাদেশের লালমনিরহাটে যে বিমান ঘাঁটি, ঠিক বলার ঠিক না, এটা পুরাতন বিমানবন্দর যেটা নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে, এরপরে নড়ে চড়ে বসছে ভারত। আসলে এটা কি অযথা তারা বেশি রিয়াকশন দেখাচ্ছে, না আসলে কোনো কারণ আছে? আসলে যেটা বিশেষ সেটা হচ্ছে কি, মনে করেন এখানে আমরা যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, প্রিয় দর্শক, আপনারা সেগুলি জানেন, তারপরেও আমরা সেই তথ্যগুলি দিব। তার আগে শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে কি যে আপনি মনে করেন কথার কথা, আপনি আর আমি সহকর্মী। এখন দেখা যাচ্ছে যে কোনো একটা পর্যায়ে গিয়ে আমি এমন কিছু কাজ করছি ভিতরে ভিতরে যে আমার ধারণা হয়েছে যে কাজল হায়দার সুযোগ পেলে আমারে মারবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার থেকেই মনে করেন যে কি হইলো, দেখা গেল আমি একটা বডিগার্ড নিয়োগ করলাম, দেখা গেল আমি একজন অস্ত্রধারী লোক আমার সাথে সবসময় ঘুরতেছে। এটা দরকার পড়তেছে কেন? কারণ হলো আমার কর্মগত কারণে আমি এমন কিছু কাজ করছি, এমন কিছু অবিশ্বাস তৈরি করছি যে আমার ভিতরে আমি জানি যে ইট ক্যান মেক প্রবলেম ফর মাই সেফটি। আমি যদি ওরকম কোনো কিছু না করতাম, তাহলে আপনি চিন্তা করে দেখেন, চিকেন নেকে আপনার যে সৈন্য সমাবেশ, রাফাল যুদ্ধ বিমান, S-400 রাশিয়ার যেটা, এগুলির যে সমাবেশ ঘটানো হচ্ছে, ওই চিকেন নেক জায়গাটা নিয়ে অনেকদিন যাবৎ কথা হচ্ছে। ওই পাশে মনে করেন আপনার নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারতের একটা অংশ, চীনেরও একটা অংশ। এই যে জায়গাগুলি আছে, এই জায়গাগুলি মনে করেন যে একটা খুব সেন্সিটিভ একটা এরিয়া। তো সেন্সিটিভ এরিয়া, সেন্সিটিভনেসটা আমরা এটা নিয়ে কিন্তু কথা বলি যে চিকেন নেকের ওদিক দিয়ে 20-22 কিলোমিটার শিলিগুড়ি, বাংলাদেশের যে ওই যে পঞ্চগড়ের সেই মাথাটা, ওই জায়গাটা দিয়ে মনে করেন ভারতের তাদের চলাচলের জায়গা ছিল। এখন বাংলাদেশের সাথে যদি সম্পর্কটা উষ্ণ থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই আখাউড়া দিয়ে যাওয়া যায়, বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায়, ট্রেনে যাওয়া যায়। এই বিষয়গুলি ছিল, সেগুলি ভারত তার কৃতকর্মের মাধ্যমে ওগুলি বন্ধ করে দিছে। মানে আমি বলবো সেটাই, তারা বলতে চাচ্ছে যে কি, ইউনূস সরকার, নতুন আসা সরকার, তারা পাকিস্তান, চীনের সাথে সম্পর্কটা বাড়াচ্ছে, এই কারণে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। কিন্তু একটা যদি কেউ সুস্থভাবে বিবেচনা করে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভারত নিজেই সম্পর্ক সবার সাথে খারাপ করার ব্যাপারে আপনি যদি সম্পর্কটা কোনো একটা নির্দিষ্ট দলের সাথে না রেখে পুরো দেশের জনগণ বা যে গভর্নমেন্ট আসুক তার সাথে রাখতেন, তাহলে আপনার আজকের এই অবস্থা হতো না, অবিশ্বাস তৈরি হতো না। আপনি দিনের পর দিন একটা প্রবলেমটা ওই জায়গায় না। প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে যে আপনি মনে করেন বাংলাদেশ একটা ছোট দেশ, ভারতের কাছে মনে হয়েছে যে এটা তো এমন একটা ছোট যে আমরা একটু চাপ দিব, মানে এটা ভস্কায় শেষ হয়ে যাবে। এবং এই ধরনের উদ্ধৃতিপূর্ণ কথাবার্তা আমি দেখি ভারতের মিডিয়াতে বলছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো ভারতে একটা জিনিস প্রবল ভাবে এখন কিছু যারা স্বতন্ত্র, যারা সঠিক তথ্যটা উপস্থাপন করেন, বিশ্লেষণ করেন, তারা কিন্তু গদি মিডিয়া বলে একটা কথা বলেন। এই যে সমস্ত সাংবাদিকরা, যেমন মনে করেন ময়ূক রঞ্জন আছে, তারপরে আরো কি জানি আর বাংলা, এই সমস্ত যে ফালতু যে সংবাদ মাধ্যম, আসলে সংবাদ মাধ্যম না বলে এটা হলো প্রচারণা মাধ্যম বলা যায়, এরা কিন্তু প্ল্যান ওয়াইজ কাজটা করে। এবং গদি মিডিয়া বলে এটাকে, মোদি মিডিয়াকে বিকৃত করে গদি মিডিয়া বলে। এরা কিন্তু মনে করেন যে সরকারের যে ভিতরকার যে চেহারাটার স্বরূপ, এটা কিন্তু ওদের কথার মাধ্যম দিয়ে ফুটে ওঠে। মোদি তো কথা বলে না, মোদি তো চুপচাপ করে থাকে,
মনে করেন তাকে সংসদের মধ্যে তুলাধনা করা হয়। তারপরে এই যে রাহুল গান্ধী সম্প্রতি একটা কথা বলছে, হ্যাঁ, সারেন্ডার সারেন্ডার, মানে মোদিকে কইরা, এগুলি নিয়ে কিছু কথা বলে না, কিন্তু এই মিডিয়াগুলিকে লেলায়া দেওয়া হয়। এই মিডিয়াগুলি তাদের মনের ভিতরের মানে মুখপাত্র হিসেবে কাজ করে, মনের ভিতরের যে কলুষিত ভাবনা, চিন্তা ভাবনা, মানে স্বপ্ন দোষের মতো সেই জিনিসগুলি ওই মিডিয়া প্রকাশ করে। এখন ব্যাপারটা হচ্ছে যে চিকেন নেকের মধ্যে এটা নিয়ে আসছে, ওদিক দিয়ে চীন কিন্তু ভুটান সীমান্তে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। এখন আমার কথাটা হলো যেটা, সেটা হলো যে প্রভোকেশন তৈরি হয় এরকম কোনো কিছু করা উচিত না। প্রতিবেশীদেরকে সম্মান করা দরকার এবং প্রতিবেশীদের সাথে ওই ধরনের সুসম্পর্ক রাখা দরকার। সম্পর্কটা এরকম হওয়া উচিত না যে আমি যা বলবো তা নির্বিকার চিত্তে মেনে নিতে হবে, কোনো কিছু বলা যাবে না। আমার দেশের তোমার দেশের ভিতর দিয়ে আমার গাড়ি যাবে, আমারটারে বেশি গুরুত্ব দিতে হবে, আমার কাছ থেকে টাকা কম নিতে হবে। এই যে বিষয়গুলি, যে এটা যদি নির্বিকার চিত্তে মেনে নাও তাহলে তুমি গুড বন্ধু, তুমি ভালো বন্ধু। তুমি যদি টাকা চাও, তুমি যদি বলো যে নিয়ম মেনে চলতে হবে, তাইলেই তুমি খারাপ বন্ধু, তাইলেই তুমি শত্রু, তাইলেই তুমি আর বন্ধু না। এই যে বিষয়, মানে নিজের স্বার্থে আঘাত আসলেই আপনার সবকিছু মানে স্বার্থে না, মানে এটা হলো কি এক ধরনের মানে ভাব, মানে এটা হাম্বরা ভাব, হাম্বরা ভাব। আমি কি হলুরে, বাংলাদেশ ছোট দেশ, তোমার যেটা বলবো সেটাই করবা। চিকেন নেক শিলিগুড়িতে ভারত রাফাল, তারপরে ওই যে রাশিয়ার যে যুদ্ধ বিমান সেগুলি জড়ো করতেছে, তারপর সৈন্য সমাবেশ করতেছে। এখানে বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো যে তাদের মনে শঙ্কা জাগছে কয়েকটা। একটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্কটা উন্নতি ঘটানো হয়েছে বা সম্পর্কটা তাদেরকে উষ্ণ মনে হয়। আসলে সরকারের দিক থেকে যতটা না, আমার মনে হয় যে দেশের মানুষের দিক থেকে অনেকটা অন্যরকম একটা বিষয়, সেটা ভারতের কাছে ভালো লাগে নাই, তারা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। আবার ওই যে ভুটান সীমান্তে চীনের সমাবেশ, অরুণাচলের একটা অংশকে যে চীন নিজেদের প্রদেশ বলে দাবি করতেছে, এই সমস্ত টেনশনকে আলোচনার মাধ্যমে আস্থায়, প্রতিবেশীদেরকে আস্থায় নিয়ে এগুলি মেটানোর চেষ্টা না করে তারাও প্রভোকেটিভ কাজকর্মগুলি করতে থাকে, যেটা এই টেনশনটাকে অরিজিনালি আরো বাড়ায় দেয়। এই কারণে তো আমার মনে হয় দর্শক, আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আপনাদের আলোচনা আজকে এখানে আমরা শেষ করি। আমরা চাই যে ভারত একটু মতিগতি ফিরে আসুক ভারতের। আর অনেক সময় তারা ওই যে চিলে কান নিয়ে গেছে বলে দৌড়াইতে শুরু করে, শুভ বুদ্ধির উদয় হোক, কিছু বুদ্ধির উদয় হোক, যে আসলে সেরকম কিছু ঘটতেছে না। আর নিজের চরিত্রটা ঠিক রাখেন, তাহলে এত টেনশনে পড়তে হবে না। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের আজকের বিষয় নিয়ে আলাপ আলোচনা চললেন। আজকের এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। এই তো আমাদের অ্যাডভান্স ঈদ মোবারকও জানানো দরকার মনে হয়। ঈদের সময় দুজনের পক্ষ এবং খবর সংযোগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা মোবারকবাদ জানাই। আপনারা নিরাপদে ঈদ কাটান, এই কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।